বেলজিয়াম নাকি ফ্রান্স, কার হবে আজকে স্বপ্ন পূরণ, কে স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে এবং কার আজকে হবে স্বপ্ন ভঙ্গ, এই নিয়ে কিন্তু ফুটবল প্রেমীদের মধ্যে এবং ফুটবল বোদ্ধাদের মধ্যে কিন্তু নানা ধরনের উত্তেজনা চলছে। এবং সেই উত্তেজনা নিয়ে কিন্তু আমরাও চলে এসেছি আমাদের নিয়মিত সকালের প্রোগ্রাম নিয়ে, ওয়ার্ল্ড কাপ কিক অফ প্রেজেন্টেড বাই বসুন্ধরা কিংস অ্যান্ড পাওয়ার্ড বাই লোটাস। সঙ্গে আছে আমি পিঙ্কি সানোয়ার এবং আমার সঙ্গে আছে আমি তাপর জুবাইর। এবং আপনারা জানেন বেলজিয়াম ফ্রান্স দুটো দেশ কিন্তু খুব পাশাপাশি তাদের অবস্থান, এবং বেলজিয়ামের একটা অংশ প্রায় 1/3 মানুষ কিন্তু ফরাসি ভাষায়ও কথা বলে থাকে। দুটো দেশেরই প্রচুর অভিবাসী রয়েছেন, যাদের থেকে ফুটবলারও কিন্তু বেরিয়ে এসেছেন, এবং তাদের নেতৃত্বে বা নৈপুণ্যে কিন্তু দুটো দেশই কিন্তু সেমিফাইনালে বলা হচ্ছে ফাইনাল আগে আরেকটি ফাইনাল। আমাদের সঙ্গে আজকে ওয়ার্ল্ড কাপ কিক অফে যোগ দিয়েছেন জাহিদ হাসান এমিলি, ফুটবলার বাংলাদেশ জাতীয় ফুটবল দল, এবং রয়েছেন সৈয়দ আবিদ হোসেন সামি, ধারাভাষ্যকার। দুজনকে স্বাগত ওয়ার্ল্ড কাপ কিক অফে। এবং আমাদের সাথে কিন্তু 5 জন ফ্যান্টাস্টিক ফ্যান গেস্ট আছে। আপনাদের যদি একটু পরিচয়টা জানতে পারি, আপনার নাম এবং কোন দলের সমর্থন করছিলেন বা করছেন? আমি সাদাত হোসেন জুবায়ের, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সেক্রেটারি। আমি আর্জেন্টিন সাপোর্টার। ওকে। আমি মিরাজ মাহবুব, অবশ্যই ব্রাজিল সাপোর্টার ছিলাম এবং আছি। দেখাও যাচ্ছে। কেন চেঞ্জ করার কোনো ইচ্ছা ছিল? আমি মোহাম্মদ মাসুম, বেলজিয়ামে সাপোর্ট করছি। ওকে। কবে থেকে? অনেক আগে থেকেই। গত বিশ্বকাপ থেকে। আচ্ছা, আমি রাশেদ তমল, আমি আর্জেন্টিনা সাপোর্টার। আমি রিশাদ সাদাত, সবসময় সেলে সাউথের সাপোর্টার। ওকে। অনেকটা ব্যালেন্স। হ্যাঁ, দুজন। আর বেলজিয়াম একজন ফ্রান্স থাকলে, মানে ফরাসি সাপোর্টার থাকলে ভালো হতো। নেবে আমরা শুরু করি। জাহিদ হাসান এমিলি, আপনার কাছ থেকে শুরু করি। ফাইনালের আগে ফাইনাল বলা হচ্ছে, আরও অনেক ইকুয়েশন আছে। এর মধ্যে সবচেয়ে বড়টা হয়তো আমরা দেখতে পাবো একটা দ্বৈরথ লুকাকু বনাম এমবাপ্পে। কেমন দেখতে পাচ্ছেন এই সেমিফাইনালটাকে? কেমন না, এটা ঠিক যে ফাইনালের আগে একটা ফাইনাল আমরা আজকে দেখতে পাবো। যে দুইটা দল আজকে খেলবে, দুইটা দলের কিন্তু শক্তি বা প্লেয়ার আর স্ট্রেংথ বা তাদের কোচ টেকনিক সবই আমরা জানি। ইভেন তারা কিন্তু গ্রুপ স্টেজ থেকে এই পর্যন্ত সবাই কিন্তু সবগুলি ম্যাচে কিন্তু তারা ভালো পারফর্ম করে আসছে। তারপরও আমার কাছে যেটা মনে হয় যে এখানে আজকে আসলে প্লেয়ারদের চেয়ে দুই কোচের আসলে অনেক বড় খেলা থাকবে। বিকজ এই ওয়ার্ল্ড কাপে আসলে যদি আপনি শুরু থেকে দেখেন, আমরা আসলে যাদেরকে ফেভারিট ভেবেছিলাম তারা তো আসলে অনেকেই নেই। ইভেন যারা ফেভারিট ভাবছে বেলজিয়াম ফ্রান্স, অবভিয়াসলি আমাদের এই ওয়ার্ল্ড কাপের শুরুতেই তারা ফেভারিট ছিল। বিকজ বেলজিয়াম দলটাকে যদি দেখেন, তাদের 16 থেকে 17 জন প্লেয়ার ইউরোপের বেস্ট ক্লাবগুলিতে খেলে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার ফ্রান্সেরও। তো দুইটা দলই কিন্তু অসম্ভব কোয়ালিটি প্লেয়ার রয়েছে, এবং একটা দলে তখনই আসলে চ্যাম্পিয়ন হতে পারে যখন তার দলে রিপ্লেসমেন্ট প্লেয়ার ভালো থাকে, অর্থাৎ রিজার্ভ বেঞ্চে কারা থাকে আর কি। তো সেই দলে এই দুইটা দলেই কিন্তু এনাফ রিজার্ভ প্লেয়ার রয়েছে যারা কিন্তু ফার্স্ট 11 ডিজার্ভ করে। সো আমি বলবো যে এখানে আসলে কোচের জন্য সুবিধা হয়ে যায় তখন টিম সিলেকশনে, ইভেন তার ফরমেশনে, বা সে যদি অন্য কোনো ডিফারেন্ট ওয়েতে খেলাতে চায় সেখানে কিন্তু কোচের খুব সুবিধা থাকে। সো এখানে আমি বলবো যে বেলজিয়াম দলটাকে আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়, বিকজ তাদের কোচ রবার্টো মার্টিনেজের কারণে। আপনি যদি এই ওয়ার্ল্ড কাপে দেখেন, একমাত্র কোচ যাকে মনে হয়েছে যে সে ওয়ার্ল্ড কাপ জিততে আসছে, এবং তার প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ সে কিন্তু প্ল্যান করে তার সাকসেসফুল নিয়ে আসছে, এবং তার কৌশলের অনেক পরিবর্তন দেখা যায়। এক্স্যাক্টলি, ইভেন এই কৌশল যেটা পরিবর্তন করা যায় বিকজ তার এনাফ কোয়ালিটি প্লেয়ার রয়েছে তার দলে। ইভেন আপনি যদি দেখেন জাপানের সাথে ম্যাচ 2 গোলে পিছিয়ে থেকে তারা কিন্তু 3 গোলে ম্যাচ জিতেছে। এখান থেকে বোঝা যায় যে তার টিমের স্ট্রেংথ কতটুকু, এবং 30 মিনিটের ব্যবধানে। এক্স্যাক্টলি, ইভেন ব্রাজিলের মতো দলের সাথে সে যে কৌশলে খেলেছে, তার যে প্ল্যান ছিল সেই প্ল্যানে কিন্তু সে সম্পূর্ণ এক্সিকিউট করেছে। সো আমি বলবো যে এই দলটা যদি চ্যাম্পিয়ন হয় সেটা হবে, আমি বলবো যে একদম নরমাল, স্বাভাবিক। ইভেন এট দ্য সেম টাইম ফ্রান্সও সেম, ফ্রান্স দলটাও কিন্তু এখন, বাট ফ্রান্স দলে আমার যেটা মনে হয়েছে এখনো 2-3 জন প্লেয়ার ক্লিক করতে পারেনি। যদিও গ্রিজম্যান 3 গোল করেছে, বাট সে যে ফ্লোতে খেলে, সে যেভাবে অ্যাথলেটিকো মাদ্রিদে খেলাম এবং প্রিভিয়াস জাতীয় দলে সে যেভাবে পারফর্ম করে আসছে, আমার কাছে মনে হচ্ছে সে এখনো তার বেস্ট ফুটবলটা খেলতে পারেনি। দ্য সেম টাইম পল পগবা, অলিভার জিরুদ সে এখনো গোল করতে পারেনি। সো আমি বলবো এই প্লেয়ারদেরকে কিন্তু আজকে সবাইকে পারফর্ম করতে হবে যদি বেলজিয়ামের এগেইনস্টে জিততে হয়। আর আপনি যদি বেলজিয়াম দলটা বলেন, সেখানে কিন্তু তারা সবাই ওভারঅল পারফর্ম করে আসছে। এখানে আমি অফ ফর্মে থাকা প্লেয়ার নেই, যারা ছিল তাদেরকে কিন্তু রিপ্লেস করে, আপনি জানেন মার্টিনস এবং কারেস্কো কিন্তু ফার্স্ট 11-এ খেলতো, সেখানে তাদের রিপ্লেসিং দ্য ফ্লাইনি এবং আপনার চার্লি 11-এ ঢুকে গেছে, এবং তারা কিন্তু প্রুফ করেছে তারা 11 ডিজার্ভ করে। সো এখান থেকে আমি বলবো যে বেলজিয়াম আমার কাছে হয়তো একটু এগিয়ে থাকবে, বিকজ তাদের কোচের জন্য। আপনি যদি ব্রাজিলের সাথে ম্যাচ দেখেন, সেখানে কিন্তু সে রোমেরো লুকাকুকে রাইট স্ট্রাইকার দিয়েছিল, বিকজ ওখান থেকে যাতে মার্সেল ওভারল্যাপ না করতে পারে। সো একজন কোচ যখন এই ধরনের প্ল্যান করে ম্যাচ টিম সাজায়, তখন কিন্তু ওই দলটা আসলে একটা ভালো কিছু করার জন্য যায়। ইভেন কেভিন ডি ব্রুইনকে সে ফলস নাম্বার 9 হিসেবে মিডফিল্ড ডিফেন্ডিং যাতে করতে পারে, যার কারণে সে এখানে রেখেছে, এবং কাউন্টার অ্যাটাকে কিন্তু কেভিন ডি ব্রুইন দিয়ে কিন্তু গোল করে আসছে। সো আমি বলবো যে দুইটা দলই শক্তিমত্তা ওভারঅল ইকুয়াল, বাট আমার কাছে কোচের দিক থেকে
একটু টেকনিক্যালি আমার কাছে মনে হয় রবার্টো মার্টিনেজ এগিয়ে থাকবে। ওকে, আচ্ছা তারপর ভাইয়ের কথা থেকে একটা জিনিস আমার মাথায় আসলো হঠাৎ আমি করে। আরেকটু যোগ করে দিই, দিদিয়ের দেশম কিন্তু ফ্রান্সের 98 ওয়ার্ল্ড কাপ জয়ী দলের সদস্য এবং এই অভিজ্ঞতা কিন্তু একটা বড় অংশ। এবং আরেকটু বলি, ইংল্যান্ডের গ্যারেথ সাউথগেটও কিন্তু অবশ্যই ওয়ার্ল্ড কাপে খেলা দলের সদস্য ছিলেন এবং এখন কোচিংয়ে আছেন এবং অনেক ইয়ং একটা মানুষ। সব মিলে আমার মনে হয় ফাইনালটা কি ফ্রান্স আর ইংল্যান্ডের হতে যাচ্ছে কিনা, ইউ নেভার নো। না ভাইয়া কিন্তু বললেন যে গ্রিজম্যান বা পল পগবাকে কিন্তু আমরা অতটা জ্বলে উঠতে দেখিনি, গ্রিজম্যান কেউ না, আমরা শুধু লুকাকুকে হয়তো একটু। আমরা যদি পুরো ফ্রান্স টিমটাকে দেখি যে স্কোয়াড নিয়ে তারা এবার খেলতে এসেছে, আমরা যে পরিমাণ তাদেরকে বলছিলাম বিশ্বকাপ শুরুর আগে যে হট ফেভারিট দলদের মধ্যে কিন্তু ফ্রান্স ছিল, সেই অনুযায়ী আপনি কয়টা ম্যাচে ফ্রান্সকে জ্বলে উঠতে দেখেছেন এক্সেপ্ট আর্জেন্টিনার এগেইনস্ট ম্যাচটা ছাড়া? ওরকম ভাবে আসলে ভালো দল কিন্তু তারা পায়নি। একটা দল ভালো পেয়েছিল, সেটা ডেনমার্ক, তারা গোললেস ড্র করেছে। লাস্টের ম্যাচটা অবশ্য ভালো হয়েছে, উরুগুয়ে ম্যাচে তারা ভালো খেলেছে, কিন্তু উরুগুয়ে কিন্তু তখন তাদের কাভানি যে উইং ছিলেন এবং ফরওয়ার্ড লাইনে খেলেন, কাভানির অ্যাবসেন্সটা কিন্তু পুরোপুরি প্রকাশ পেয়েছে এবং ফ্রান্স কিন্তু এই সুবিধাটা নিয়ে 2-0 গোলে জয় পেয়েছে। আর আরেকটা জিনিস ভাইয়ের কথা থেকে মাথায় আসলো যে বেলজিয়ামের যে লাস্ট ম্যাচে অনেকে বলছে যে এটা কোচের একটা ট্যাকটিক্স ছিল, আপনার কি মনে হয় যে এটা পুরাটাই কোচের ট্যাকটিক্স ছিল নাকি আসলে ব্রাজিল তাদেরকে ডমিনেট করে খেলেছে, তারা খেলতে পারেনি দেখে তারা উঠতে পারেনি? না না, আলটিমেটলি ব্রাজিল তো ডমিনেট করেছে, কিন্তু ফুটবল তো গোলের খেলা এবং আলটিমেটলি ক্রস পিসে বারপোস্টেও বল লেগেছে, ব্রাজিল ওখান থেকে গোল পায়নি বা ব্রাজিল গোল পায়নি। আমি কিন্তু এটাই বলছিলাম, যদি ভাইয়ার কাছে আসি, যদি আমরা বেলজিয়াম ভার্সেস ব্রাজিলের ম্যাচটা দেখি, অনেকে বলছে যে এটা কোচের পরিসংখ্যান ছিল যে বেলজিয়াম গোল পাওয়ার পরে হয়তো ডিফেন্সিভ খেলেছে, কিন্তু আমার কাছে ম্যাচটা দেখে মনে হয়েছে যে ব্রাজিল এত বেশি ডমিনেট করেছে যে বেলজিয়ামই উঠতে পারেনি, কজ তারা অনেকবার চেষ্টা করেছে এবং তারা কিন্তু উপরে উঠে দেখা গিয়েছে মিস পাসের জন্য কিন্তু তারা আবার বল হারিয়েছে, আবার ব্রাজিল কাউন্টার অ্যাটাক এসছে। আপনি এটাকে কিভাবে দেখছেন যে এটা কি আসলে কোচের একটা ট্যাকটিক্স ছিল নাকি আসলে ব্রাজিল বল পজিশনিং দেখেন সেক্ষেত্রে কিন্তু ব্রাজিল এগিয়ে, ইনফ্যাক্ট আমরা যখন রেডিওতে কমেন্ট্রি করি আমরা তো ম্যাচ বাই ম্যাচ অ্যানালাইসিসও করি, আমাদের কাছে যেটা মনে হয়েছে যে বেলজিয়ামের ল্যাক কোথায় কোথায় আছে জাপান সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং এই জায়গাটায় বেসিক্যালি ওই দিন বেলজিয়ামের হয়ে জাপান খেলেছে ব্রাজিলের এগেইনস্টে। সেটা আমরা কেন বলছিলাম, কারণ দেখুন যে দুটো পরিবর্তন চ্যাডলি এবং ফেলাইনি, বেলজিয়ামকে দেখিয়ে দিয়েছে জাপান যে এক্স্যাক্টলি কোন জায়গায় চেঞ্জটা প্রয়োজন। দেখবেন ওই দিন ডি ব্রুইনা ডান দিক থেকে খেলেছে এবং ফেলাইনিকে ইনক্লুড করা হয়েছে, চ্যাডলিকে ইনক্লুড করা হয়েছে, সুতরাং ওই জায়গায় যে একটা কম্বিনেশন, সেই কম্বিনেশন ওয়াইজ আলটিমেটলি বেলজিয়াম খুব ট্যাকটিক্যাল কিছু চেঞ্জ করেছে এবং কোচের স্ট্র্যাটেজি, যেটা এমিলি ভাই বলছিলেন, রেজাল্টটা হাতে হাতে এক্স্যাক্টলি ফুটবল বেসিক্যালি একটা ট্যাকটিক্যাল গেম, এখানে কোচের মনন মস্তিষ্ক, কোচের ইন্টেলেকচুয়ালিটির উপর অনেক কিছু আসলে ডিপেন্ড করে এবং কোচ বেসিক্যালি ওই টেকনিক্যাল জোনটাতে দাঁড়িয়ে তিনি দুনিয়ার ছক কাটতে থাকেন যে আসলে কখন কি করবেন এবং দেখবেন যে সিচুয়েশন ওয়াইজ কিন্তু পজিশন চেঞ্জ হয় খেলোয়াড়দের। একটা সিচুয়েশনে যখন দেখা গেল যে মার্সেলো আলটিমেটলি অ্যাটাক করে মার্সেলো নিচে নেমে আসতে সমস্যা হচ্ছে বা নিচে নেমে আসতে একটু সময় লাগছে, সেই সময়টা কিন্তু ট্যাকটিক্যাল একটা চেঞ্জ আসলো বেলজিয়ামের, তখন কিন্তু কাউন্টার অ্যাটাক নির্ভর তার একটা ফুটবল খেলা শুরু করলো এবং সেই জায়গায় বলবো ফেলাইনি টুক আ ভেরি বিগ পার্ট। ওকে, আর এছাড়া দুদলের যে আসলে ভারসাম্য, এটা কি একটু এগিয়ে থাকবে ফ্রান্সের বেলজিয়াম কিন্তু আবার হাইটের অ্যাডভান্টেজ পাবে আজকে। ফ্রান্সের ডিফেন্সটা আমার মনে হয় বেলজিয়াম থেকে একটু মনে হয় এই জায়গাটা একটা বিষয় যে যদিও তারা 3টা গোল খেয়েছে, রাফায়েল ভারানে আছে, সেটা একটা বলতে পারি যে রিয়াল মাদ্রিদের সেন্ট্রাল ডিফেন্ডার, সেটা একটা অ্যাডভান্টেজ। তবে ফ্রান্সের বেসিক্যালি দুই উইং দিয়ে কিন্তু ভালো ভালো অ্যাটাক হচ্ছে, আপনারা পাভার্ডের সেই আর্জেন্টিনার এগেইনস্টে গোলটা মনে আছে কিনা, বাট তারপরও বলবো ফ্রান্সের খেলোয়াড়দের যে নাম, ইনফ্যাক্ট সেই জায়গায় পগবা বলি, কান্তে বলি, ডিফেন্সিভ মিডফিল্ডে জিরোর এখন পর্যন্ত গোল পাননি, গ্রিজম্যান যেটা খেলেছেন সেটা এখন পর্যন্ত তার বেস্ট না, এমবাপ্পে আর্জেন্টিনার এগেইনস্টে তাকে ডান দিক থেকে পুরো ছেড়ে দেওয়া হয়েছে দুইটা ওকেশনে, 2টা গোল তিনি করেছেন। বেলজিয়াম সেক্ষেত্রে ভিনসেন্ট কোম্পানি তাকে ছেড়ে দেবেন কিনা সেটাও কিন্তু একটা বিষয়। সো আলটিমেটলি আরো একটা বিষয় ব্যাপার করে, সেটা হচ্ছে যে বেলজিয়াম এখন পর্যন্ত ব্যাক টু ব্যাক 2টা বেস্ট ম্যাচ বেলজিয়ামের আমরা দেখেছি, ফ্রান্সের ইনফ্যাক্ট এখনো আমরা কোনো বেস্ট ম্যাচ দেখিনি। সো ইউ নেভার নো, সেমিফাইনালে এসে
পাশার দান পাল্টে যেতে পারে। হয়তো আমরা চিন্তা করছি যে বেলজিয়াম ট্যাকটিক্যালি কাগজে কলমে গিয়ে তাদের আলটিমেটলি গত ম্যাচে যে বেস্ট 11 খেললো এর মধ্যে শুধুমাত্র মিউনিয়ার বাদে বাকি সবাই ইংলিশ লিগে খেলে, মিউনিয়ার শুধুমাত্র পিএসজিতে খেলে নেইমার এমবাপ্পের সাথে। এবং ইংলিশ লিগ গত 2টা মৌসুমে কিন্তু ইংলিশ লিগ অনেক জমজমাট হয়েছে, ভালো কিছু কোচও রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু এই শিষ্যরা অনেক কম্বিনেশনটা ভালো আসলে বেলজিয়ামের, কারণ প্রত্যেকে একই ঘরানার ফুটবল খেলে। অন্যদিকে ফ্রান্স দেখবেন যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, কেউ ফ্রেঞ্চ লিগ, কেউ ইংলিশ লিগ, স্প্যানিশ লিগ, একটা মিক্সড আপ ফুটবল তারা খেলে। ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে আমরা দেখেছি তাদের অতটা ইউনিটি ছিল না, এটা সাফার করেছে তারা। এবং এটা বেসিক্যালি 2010 সালে স্পেনের যে অ্যাডভান্টেজটা ছিল, আলটিমেটলি আপনি রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ইকুয়াল করে দিবেন একটা মানে একটা ঘুটা, আমরা যেটা বলতাম যে একটা কোন বক্সের ভেতর রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা নিয়ে একটা ঘুটা দিবেন, স্প্যানিশ টিম তৈরি হয়ে যাবে। ব্যাপারটা সেরকম। 2014 তে যদি দেখেন আপনার জার্মান যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে সেখানে ম্যাক্সিম প্লাস কিন্তু বায়ার্ন মিউনিখের, সেই দলের কোচ ছিল পেপ গার্দিওলা। এখানে এটা একটা আসলে রোটেশন বাই রোটেশন আসলে কিন্তু চেঞ্জ হয়ে আসছে। 2010 কিন্তু গার্দিওলা ছিল স্পেনের বার্সেলোনার কোচ, সো এটাও কিন্তু একটা ইফেক্ট করে কিন্তু একটা দলের জন্য, ভালো খেলার জন্য। রাইট, আমরা যেটা আলোচনা থেকে পেয়েছি যে হয়তো এই যে যেটা বললেন সামি যে বেলজিয়াম টিমের অনেক খেলোয়াড় ইংলিশ লিগে। ইংল্যান্ডের দল নিয়ে কি বলবেন? তাদের তো মোটামুটি 110% খেলোয়াড় ইংলিশ লিগে খেলে। আপনি ওইদিকে আসলে বাজিটা কার পক্ষে ধরতে যাচ্ছেন? ইংল্যান্ডের পক্ষে। এবং আমার মনে হয় এই ফাইনালের আগে ফাইনালে এই দুই দলের লড়াইয়ে তাদের সেরা খেলাটা দুই দলই খেলবে। যে দল ফাইনালে উঠবে একটু পরিশ্রান্ত হয়ে উঠবে, ওইদিকে ইংল্যান্ড বাজিটা মেরে নেবে। আচ্ছা, হাইটে কিন্তু ইংল্যান্ডও নিজেদের সাপোর্টার সম্পূর্ণ নেই, তারা হেডে গোল দিয়ে অভ্যস্ত, তাদের অর্ধেক গোল হেড থেকে এসেছে। কিন্তু মানে ওদের যে মেইন স্ট্রাইকার হ্যারি কেন, তার কয়টা গোলকে আপনি খুব আকর্ষণীয় গোল বলে মনে করেন? আকর্ষণ লাগবে না, আপনি গোল করতে পারলেই হলো। গোল কিন্তু তার ইংল্যান্ড গত দুটো বিশ্বকাপে পায়নি, ওয়েন রনি বা আরো যারা ছিলেন, কিন্তু তার 3টা গোলই কিন্তু পেনাল্টি থেকে করা। হোয়াটএভার, পেনাল্টিগুলো তারা পেয়েছে, এটা তো ডিজার্ভ করে তারা। না আমি সেটা বলছি না, আমি যেমন বলছি যে আপনি যদি লুকাকুকে দেখেন অন্য সাইডে, তার 4টা গোল। লুকাকুকে কিন্তু আপনি প্রত্যেক ম্যাচে ফর্মে দেখবেন না, হ্যারি কেনকে দেখবেন সে কিন্তু অনেক পরিশ্রম করে খেলছে, গোল পাক না পাক, এবং শ্রমিকের সংখ্যা ইংল্যান্ড দলে বেশি আমার মনে হয়। এবার আমরা একটু অতিথিদের কাছ থেকে আসি, অডিয়েন্সের কাছ থেকে আসি, ফ্যান গেস্টদের কাছ থেকে। আপনাদের আর্জেন্টিনা থেকে শুরু করি, জুবাইর ভাই আপনার কাছ থেকে শুরু করি। আসলে কেমন হলো এবারে বিশ্বকাপের এই পথ, যেটা এই পর্যন্ত এসে ঠেকেছে? এখন বেলজিয়াম এবং ফ্রান্স, এই দুই দলের মধ্যে কাকে এগিয়ে রাখবেন? আসলে সামি ভাই লাস্ট যেটা বললেন যে বেশিরভাগ খেলোয়াড় যেহেতু ইংলিশ লিগে খেলে, একসাথে খেলে, তাদের প্লেয়িং স্ট্র্যাটেজি যেটা আর কি ভালো, অতীতের যে রেকর্ড ওয়ার্ল্ড কাপের, সেক্ষেত্রে বেলজিয়ামকে এগিয়ে রাখতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এবার কি অতীতের রেকর্ড খুব একটা কাজে লাগছে? মানে কোনো প্রেডিকশনই তো এবার আসলে বলছে না। অতীতের রেকর্ড হিসেব করলে তো গত 20 বছরে এই নিয়ে 3বার ফাইনালে খেলার, মানে 2বার ফাইনালে খেলেছে, আরেকবার ফাইনালে খেলার দ্বার প্রান্তে হচ্ছে ফ্রান্স আলটিমেটলি। আর গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে 1-0 গোলে হেরে কিন্তু বাদ গেল বেলজিয়াম। এবারে এক স্টেপ আগানো হয়েছে তাদের। এখন অভিজ্ঞতা হিসাব করলে তো আলটিমেটলি ফ্রান্স এগিয়ে। ঠিক আছে, বাকি এখনকার সময়ের বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে যে এবারে বিশ্বকাপে ফ্রান্সের এই দলটার অনেক খেলোয়াড়ই একবারই নতুন, তাদের আসলে বিশ্বকাপের অভিজ্ঞতা নাই, কিন্তু বেলজিয়ামের এই দলটার কিন্তু বিশ্বকাপের অভিজ্ঞতা। এটা কিন্তু এবারে বিশ্বকাপে অনেকেই হয়তো চিন্তা করেনি, কিন্তু আপনার এটা চিন্তা করতে হবে, সেটা হলো যে এই যারা ইয়াং প্লেয়ার তারা কিন্তু খুব ভালো করছে। কেন? আপনি নতুন একটা প্লেয়ার সম্পর্কে আপনি অনেক বিষয় অবগত না, তার টেকনিক, তার ট্যাকটিক্স বিষয়গুলোতে নিয়ে আপনি অবগত না, তো সে কিন্তু ভালো করতে পারবে। মেসিকে আপনাকে কিভাবে আটকাতে হবে এটা কিন্তু ওয়ার্ল্ডের সব কোচ জানে, গত 3টা বিশ্বকাপ ধরে মানুষজন। কিন্তু এমবাপ্পে এমন একটা প্লেয়ার যার সম্পর্কে হয়তো অনেকেই ছক্কা আঁকেনি, কিন্তু সে কিন্তু ক্লিক করেছে। আচ্ছা, আমরা আপনার কাছে আসবো, আমরা একটা প্রতিবেদন রয়েছে ম্যাচ প্রিভিউ, ওটা একটু দেখে তারপর আবার আপনাদের কাছে আসছি। দর্শক, আমাদের কাছে একটা ম্যাচ প্রিভিউ রয়েছে বেলজিয়াম ফ্রান্সের, কোন দল এগিয়ে থাকছে এই সেমিফাইনালের লড়াই আমরা একটু দেখে নেব। দেখছিলাম প্রতিবেদনটি, নেক টু নেক ম্যাচ হবে এবং ইংলিশ ফ্লেভার পাওয়া যাবে এটাও বলা হচ্ছে। অবশ্যই পরের ম্যাচে ইংল্যান্ড, পুরো দলটাই ইংল্যান্ডের, তারাও একটা ইংলিশ ফ্লেভার, মানে ফাইনাল পর্যন্ত ইংলিশ ফ্লেভার পাওয়া যাচ্ছে। এবং ইংলিশটা আসলে ক্লাব ফুটবলটা গত 2-3 বছর খুব ভালো ফুটবল হয়েছে, জমজমাট ফুটবল হয়েছে। আপনি দেখেন টটেনহাম হটস্পার কিংবা লেস্টার সিটি, এসব দল থেকেও বা শেফিল্ডে খেলতো এরকম খেলোয়াড়ও কিন্তু হেরি মেগুয়ের কিন্তু গোল করেছে লাস্ট ম্যাচে। তো এরকম যারা উঠে এসেছে, যারা ইংল্যান্ড
ক্লাব ফুটবলটাকে ঢেলে সাজিয়েছে নিজেদের খেলোয়াড় যারা রয়েছে বাইরের, এরাও কিন্তু গত 2-3টা মৌসুম খুব ভালো খেলেছে এবং ইংল্যান্ডকে এই জন্যই আমি এগিয়ে রাখবো ফাইনালে, যদি ফাইনালে ইংল্যান্ড খেলে। ইংলিশ মিডিয়াও কিন্তু এটা নিয়ে অনেক বেশি আসলে অলরেডি কিন্তু তারা ঘোষণাও দিয়ে দিয়েছে যে ইটস কামিং হোম। ওকে, ব্রাজিল সাপোর্টার আপনি, ব্রাজিলকে তো বেলজিয়াম হারিয়ে দিল, আপনি কোন দলে সাপোর্ট করছেন? অবশ্যই ব্রাজিলকে সাপোর্ট করছি। ব্রাজিলকে সাপোর্ট করছি এখন সেমিফাইনালে, এখন সেমিফাইনালে আপাতত আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো। মানে এখন হেক্সামিশন থেকে বের হতে পারেননি? আচ্ছা, কারণ হচ্ছে একটা কথার প্রচলিত আছে যে একটা ভালো অফেন্স লাইন হয়তো আপনাকে একটা ম্যাচ জিতাতে সাহায্য করবে, কিন্তু একটা ভালো ডিফেন্স লাইন আপনাকে পুরো টুর্নামেন্টটাই জিতাবে। তো সেক্ষেত্রে বেলজিয়ামের মুনের হয়তো সাসপেনশনের কারণে খেলতে পারবে না পরের ম্যাচটা। এছাড়া সাধারণত বেলজিয়ামের যে মিডফিল্ড লাইন সেটাকে যদি একবার নিষ্ক্রিয় করে দেওয়া যায়, এবং ফ্রান্সের সেই সক্ষমতা আছে বলে আমি মনে করি, তাই তারা অবশ্যই যাবে যে বেলজিয়ামের মিডফিল্ডটাকে আগে নিষ্ক্রিয় করে দিতে। এবং জাপান ম্যাচ এবং ব্রাজিল ম্যাচ যদি আমরা দেখি, যদিও সেখানে তারা কামব্যাক করেছে, কিন্তু তাদের ডিফেন্স লাইনের ফাঁক ফোকরগুলো কিন্তু তখনও পর্যন্ত এখনো রিকভার হয়নি। ইভেন 29টা শট হয়েছে ব্রাজিলের এবং বেলজিয়ামের ম্যাচে, সুতরাং তাদের শুধুমাত্র অফেন্স লাইনই তাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। 29টা শটের মধ্যে মাত্র একটা গোল করেছে থিবার্ট কোর্তুয়া, কিন্তু আপনার প্রায় 11টা শট সেভ করেছে, 9টা শট সেভ করেছে। নিশ্চিতভাবে অন্য দল হলে বা আর্জেন্টাইন গোলকিপার যে দুজন খেলেছেন তারা হলে 7টাই গোল খেত। জি, আসলে এখানে নিয়ে আমি একটা কথা আছে যে আপনারা আর্জেন্টিনা সাপোর্ট করেন, আমি নিজেও আর্জেন্টিনা সাপোর্ট করি। জি, করতে হয়তো এক্সাইটিং কিছু সেভ দিয়েছে, কিন্তু এই ধরনের ভাইটাল ম্যাচে যখন আপনি প্রথম 20 মিনিটে কিছু স্কুল বয়ের মতো মিস করবেন, তখন আপনাকে এই সুযোগ পরে আর দেওয়া হবে। ফসকে কিন্তু বল প্রায় গোল পোস্টে ঢুকেও গিয়েছিল। আমরা আসবো আলোচনা, আমরা একটা ব্রেক নিয়ে আসি। হ্যাঁ, একটা ব্রেক নিয়ে আসি এবং তার আগে কুইজটা জানি। তার আগে একটু কুইজটা বলে দিই। আমাদের একটা নিয়মিত কুইজ থাকে ওয়ার্ল্ড কাপ কিক অফে, যেটির উত্তর দেওয়া হয় ওয়ার্ল্ড কাপ এক্সপ্রেসে রাত 8টার মধ্যে। আপনাকে এই আমাদের কুইজের উত্তর যত সর্বোচ্চ সংখ্যক যে উত্তর দিতে পারবেন তাকে কিন্তু আমরা আকর্ষণীয় পুরস্কার দিব। নিউজ 24-এর পক্ষ থেকে এই টি শার্টটি রয়েছে, লোটোর পক্ষ থেকে এই স্পোর্টস শু। আমি কুইজটি একটু বলে দিই। বিশ্বকাপে সবচেয়ে বেশি ধারাবাহিক জয়ের রেকর্ড আছে কোন কোচের? ক কার্লোস আলবার্তো পেরেইরা, খ ভিত্তোরিও পোজ্জো, গ মারিও জাগালো, ঘ লুইস ফিলিপে স্কলারি। উত্তর পাঠাতে হবে 6969 নম্বরে। উত্তর পাঠানোর নিয়ম হচ্ছে WC কুইজ স্পেস ABCD, যে রাত 8টার মধ্যে অবশ্যই পাঠাতে হবে অবশ্যই। এবং সঠিক উত্তরদাতার নাম জানার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে রাত 11টায় শেয়ার ওয়ার্ল্ড কাপ এক্সপ্রেসে। দর্শক কোথাও যাবেন না, আমরা ছোট্ট একটা ব্রেকের পরে কিছুক্ষণের মধ্যেই ফিরছি। উইল বি রাইট ব্যাক। দর্শক, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু আওয়ার ওয়ার্ল্ড কাপ এক্সক্লুসিভ শো ওয়ার্ল্ড কাপ কিক অফ প্রেজেন্টেড বাই বসুন্ধরা কিংস অ্যান্ড পট বেলোটা। সঙ্গে আছি আমি পিঙ্কি সানোর এবং আমার সঙ্গে আছে আমি তারপর জুবাইর, এবং আমরা বেলজিয়াম সাপোর্টার রয়েছেন আমাদের সঙ্গে একজন। তার কাছে জানতে চাইবো বেলজিয়ামের এই যে প্রজন্মটা, এটা 2টা ওয়ার্ল্ড কাপ খেলার মোটামুটি অভিজ্ঞতা রয়েছে। তারা গত ওয়ার্ল্ড কাপে কিন্তু আর্জেন্টিনার কাছে কোয়ার্টার ফাইনালে 1-0 গোলে হেরে বিদায় নিল, এবং তাদেরকে বলা হচ্ছে সোনালী প্রজন্ম। বেশ কয়েকটা দলের রয়েছে। ইংল্যান্ডের ক্ষেত্রেও আমি বলবো তাদেরও সোনালী প্রজন্ম। তারা এইভাবে এত ভালো খেলে আসলে কোয়ার্টার ফাইনালে তারা 11 গোল করে ফেলেছে অলরেডি। তারা 66 ওয়ার্ল্ড কাপের রেকর্ডের ভাগ বসিয়েছে। বেলজিয়ামের দলটাকে কিভাবে মূল্যায়ন করবেন? ক্রোয়েশিয়ার দলটাকেও সোনালী প্রজন্ম বলা হচ্ছে, এবং অবশ্যই প্রায় সবাই। এর বাইরে আরেকটা সোনালী প্রজন্ম ছিল সুইজারল্যান্ড, তারা বাদ পড়েছে। আমার মনে হয় বাকি সবাই কিন্তু সেমিফাইনালে উঠে গেল। আমার মনে হচ্ছে ফ্রান্স আর বেলজিয়ামের ম্যাচে ইয়াং এবং হচ্ছে অভিজ্ঞতার ম্যাচ মনে হবে, কারণ বেলজিয়ামের টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই অভিজ্ঞ প্লেয়ার, আর হচ্ছে ফ্রান্সের টিমে শুধু এক মাতুরি ছাড়া সবাই ইয়াং প্লেয়ার, 18 থেকে 22 বছরের প্লেয়ার ম্যাক্সিমাম প্লেয়ার। এখানে অভিজ্ঞতাই বেশি কাজে লাগবে মনে হয়। আমার ব্যক্তিগত দিক থেকে মনে হচ্ছে ফ্রান্স আর বেলজিয়ামের ম্যাচটা হবে সম্পূর্ণ 50-50 ম্যাচ। এখানে আপনি কাউকে এগিয়ে রাখতে পারবেন না। কাউন্টার অ্যাটাক টু অ্যাটাক, সম্পূর্ণ ম্যাচটা হবে কাউন্টার অ্যাটাক ভিত্তিক ম্যাচ হবে। এখানে বল মানে কারো প্লেয়ারদের পায়ে খুব কম থাকবে, অ্যাটাক টু অ্যাটাক ম্যাচ হবে। আর বিশ্ব দেখবে একটা ম্যাচ এবার বিশ্বকাপের, মানে জাপান আর বেলজিয়ামের যেরকম একটা ম্যাচ হয়েছিল, আমি মনে করি এই ম্যাচটা এরকমই হবে, যে গোল বেশি হবে আর খেলা হবে, অনেক সুন্দর একটা ম্যাচ হবে। আচ্ছা, জাপান তো 2 গোল দিয়েছিল তাদেরকে,
এবং ব্রাজিলের কাছে অন্তত কোর্তুয়া না থাকলে 6টা গোল খেতেই পারতো। ডিফেন্স তো অতটা শক্ত না, ডিফেন্সটা একটু দুর্বল, কিন্তু মিডফিল্ড আর অ্যাটাকের দিকটা অনেক 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 দিকটা এগিয়ে আছে বেলজিয়াম। আর জাপানে দিয়ে দিতে পারবে, এটা উনি বলতে যাচ্ছেন। আর আপনি যদি জাপানের বেলজিয়ামের ম্যাচটা দেখেন, আপনি 2টা গোল খাওয়ার পরও কখনো কি মনে হয়েছে বেলজিয়ামের প্লেয়ারদের ভিতর যে ওরা গোল খাইছে? আমার তো মনে হয় না যে কেউ বলতে পারবে যে ওরা গোল খাইছে। স্বাভাবিক ম্যাচ, ওরা স্বাভাবিকভাবে খেলতেছে। ফার্স্ট অফ অল তারা উইনও করেছে, উইনও করেছে। 2টা পরিবর্তন ছিল, ফেলাইনি এবং দুজনেই স্কোর করেছিলেন না, দুজনেই স্কোর করে। আমরা আপনাদের পেছনে দুজনের কাছে আবারও আসবো, আমরা একটু আমাদের অতিথিদের কাছ থেকে আসি এবার। সামি, আপনার কাছে জানতে চাইবো, বেলজিয়ামকে বলা হচ্ছে মানে অভিজ্ঞতর একটা দল, তাদের যে ফরওয়ার্ড লাইন আছে এটা যদি ক্লিক করে, তারা যদি আগে গোল করে, এই গোলটা কি তারা ডিফেন্স করতে পারবে কিনা ফ্রান্সের মতো দলের বিপক্ষে? দুই দলই কিন্তু কাউন্টার অ্যাটাকে বিশ্বাসী। আমি একটু গত ম্যাচে খুব অবাক হয়েছি ভিনসেন্ট কম্পানির পারফরম্যান্স দেখে। ভিনসেন্ট কম্পানি, আমরা যেটা হয় তামিল সিনেমা যখন দেখি, ম্যাক্সিমাম তামিল সিনেমার নায়করা থাকেন ওয়ান ম্যান আর্মি, তারা একাই ওদিক থেকে 100, 150, 2000, 3000 ভিলেন এসে তাকে কোনো কিছু করতে পারেন না। ভিনসেন্ট কম্পানির পারফরম্যান্সটা ওইদিন সিঙ্গেল হ্যান্ডেডলি পুরো 3টা স্পেস তিনি নিয়ন্ত্রণ করেছেন। এবং আমি খুব অবাক হয়েছি যে জায়গাটিতে কন্টিনিউ অ্যাটাক করছিল ব্রাজিল, কিন্তু অ্যাটাক করেছে শেষের দিকে, বিশেষ করে শেষের 20 মিনিটে ব্রাজিলের 3টা অ্যাটাক কিভাবে গোল হলো না, কেন তারা ফিনিশ করতে পারেনি সেটা ভিন্ন কথা, কিন্তু আলটিমেটলি ওই যে ফিনিশ করতে পারেনি, অনেকগুলো ব্লক সিঙ্গেল হ্যান্ডেডলি ভিনসেন্ট কম্পানি করেছে। কন্টিনিউর একটা শট, যেটা প্রায় হয়তো 22 গজ দূর থেকে একটা শট ছিল গোল লাইনে, সেই জায়গার একটা শট তিনি ব্লক করেছেন। যে কর্নারগুলো ছিল হেডে হেডে, কিন্তু ভিনসেন্ট কম্পানি ব্লক করছেন। সুতরাং ওনার একার পারফরমেন্স দিয়ে হয়তো বা ফ্রান্সের সঙ্গে একটু টাফ হবে বেলজিয়ামের, বাট ফ্লোতে আছে। আর ইউ নেভার নো যে আসলে সেমিফাইনাল ম্যাচ, এখন ব্যাপারটা আসলে কি, আপনি আমি যতটা টেকনিক্যাল অ্যানালাইসিস করি বা হিসেব কিতাব যাই করি, আর তো মাত্র 2টা ম্যাচ বা একটা ম্যাচ, এখন আসলে ওই ম্যাচ বাই ম্যাচ প্রত্যেকটা দল এগোবে, এবং আলটিমেটলি মাঠের পারফরমেন্স ওই নির্দিষ্ট দিনে, ওই নির্দিষ্ট মোমেন্টে, ওই নির্দিষ্ট সময়ে ওই খেলোয়াড়ের সেন্স অ্যাপ্লাই কেমন করছে, নার্ভ কন্ট্রোল কতটুকু করতে পারছে, যেটা আমরা লুকাকুর মধ্যে দেখেছি। কিন্তু এক্স্যাক্টলি এটাই আসলে মূল বিষয়, যে হয়তোবা আমি এখন এখানে বলছি যে বেলজিয়াম কাগজে কলমে ফেভারিট, বাট ওই মোমেন্টে, ওই ম্যাচে, ওই দর্শকের সামনে দেখা গেল যে হয়তো লুকাকু একটা 2 গজ দূর থেকে একটা বল ফিনিশ করতে পারেননি, তার মানে তিনি খারাপ প্লেয়ার তা না। বাট এটা ডিপেন্ড করে আসলে সেমিফাইনাল ফাইনাল ম্যাচ, তো এটা ডিপেন্ড করে টোটালি ওই মোমেন্টে কে কেমন মানে রাশটাকে কন্ট্রোল করতে পারছেন, নার্ভটাকে কন্ট্রোল করতে পারছেন। ভাইয়ের কাছে যদি আসি, আমরা যদি একটু পিছনের দিকে ফিরে যাই, আর্জেন্টিনাকে আটকানোর জন্য, মেসিকে আটকানোর জন্য কিন্তু ফ্রান্স আর ক্রোয়েশিয়া দুইজনে কিন্তু একটা ছক করেছিল, সেটা হচ্ছে মেসিকে আটকানোর জন্য স্পেশালি ফ্রান্স যেটা করেছে, তারা তাদের সতীর্থ প্লেয়ারদের হেল্প নিয়েছে। সেম কাজ করেছে ক্রোয়েশিয়া, র্যাকিটিচকে কিন্তু 3টা ম্যাচের জন্য সহকারী কোচ হিসাবে রেখেছিল এবং তারা কিন্তু সাকসেসফুল। এক্ষেত্রে আমরা যদি দেখি বেলজিয়ামের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কিন্তু কাজ করছে থিয়েরি অরি। সো এই ক্ষেত্রে আসলে অ্যাডভান্টেজটা বেলজিয়াম কতটা পেতে পারে তাদের প্লেয়ার সম্পর্কে, যেহেতু ফ্রান্সের প্লেয়ার সম্পর্কে অরির সম্পূর্ণ ধারণা আছে, এর আগে যেহেতু তারা সাকসেসফুল হয়েছে, এই ক্ষেত্রে বেলজিয়ামের সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা কতটুকু? না, সেটা তো আসলে আমরা আপনাদের রিপোর্টেই দেখলাম, ইভেন এটা কিন্তু অনেক আগে থেকেই রবার্টো মার্টিনেজ যখন বেলজিয়ামের দায়িত্ব নেয়, কিন্তু সাথে সাথে থিয়েরি হেনরিকে বলছে যে তুমি আমার সাথে কাজ করো, এবং যেহেতু হেনরি আসলে প্রফেশনালি সে কোচ হবে, ইভেন হেনরি কিন্তু আর্সেনাল অফার ছিল, সেটা কিন্তু রিজেক্ট করে কিন্তু সে বেলজিয়ামের সাথে কাজ করার জন্য রয়েছে, বিকজ সে এক্সপিরিয়েন্স গ্যাদার করছে। এবং আপনি যেটা বললেন যে এটা ডেফিনেটলি তার দেশের প্লেয়ারদের সাথে তার একটা কম্বিনেশন থাকে, এবং সে জানে আসলে অলিভার জিরুড কি করতে পারে, গ্রিজম্যান কি করে। বাট এর চেয়ে মজার ব্যাপার হলো, দেখেন কান্তে কিন্তু আসলে খেলে ইডেন হ্যাজার্ডের সাথে, তো ইডেন হ্যাজার্ড কি করবে এটা কিন্তু জানে, এবং ম্যাক্সিমাম প্লেয়ারই আপনার হুগো লরিস খেলেন কিন্তু আপনার টটেনহাম হটস্পারে, সেও জানবে আসলে টটেনহাম হটস্পারের প্লেয়াররা কি করতে পারে। সো এই প্ল্যানগুলি তো আসলে এক্সিকিউট করার আগে কিন্তু চিন্তা করবে যে আসলে আমার অপোনেন্ট প্লেয়াররা আসলে কার কোন স্ট্রং পয়েন্টগুলি আছে সেগুলি কিন্তু ব্লক করার চেষ্টা করবে। আপনি যেটা বলেন মেসির কথা, মেসি হচ্ছে ডিফারেন্ট, মেসিকে নিয়ে সব দলের কোচের একটা আলাদা প্ল্যান থাকবে। ইভেন আজকে বেলজিয়ামের ম্যাচ উইনিং প্লেয়ার কেভিন ডি ব্রুইন, লুকাকু এবং ইডেন হ্যাজার্ড যেহেতু ফ্রন্ট লাইনে থাকে, তাদেরকে নিয়েও কিন্তু একটা প্ল্যান থাকবে। বাট
এখানে দেখতে হবে যে আসলে প্ল্যানটা কোন ওয়েতে করে। যেটা ব্রাজিলের সাথে বেলজিয়াম করেছিল, রোমেরো লুকাকুকে রাইট স্ট্রাইকার দিয়েছিল, কেভিন ডি ব্রুয়েনকে ফলস নাম্বার 9 দিয়েছিল, ইডেন হ্যাজার্ডকে রেখেছিল ফাগনারের পাশ থেকে যাতে সে সহজেই বিট করতে পারে। সো এই ধরনের প্ল্যান হয়তো আজকে কিছু চেঞ্জ হবে, কারণ আপনি যদি দেখেন ফ্রান্স দলের ডিফেন্স লাইন আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট ব্যালেন্স। উমিতিতি এবং রাফায়েল ভারানে তারা কিন্তু আমার কাছে মনে হয় যথেষ্ট ভালো করে আসছে। ইভেন পাভার্ট, বেঞ্জামিন পাভার্ট, সেও কিন্তু ওভারল্যাপ করে এবং তার কিন্তু সে যখন ওভারল্যাপ করে যখন বল লুজ করে এবং তার কামব্যাক করা কিন্তু খুব কুইক করতে পারে। সো দুইটা দলই কিন্তু আসলে কাউন্টার, ও যেটা বলে যে কাউন্টার অ্যাটাক নির্ভর খেলবে, কারণ দুইটা দলই আমার কাছে মনে হয় না যে অল আউট ফুটবল খেলতে যাবে। আর এখানে একটা মজার ব্যাপার হতে পারে, যারা আগে গোল করবে তাদের হয়তো খেলার স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যাবে গোল করার পরে, যেটা আমরা এই ওয়ার্ল্ড কাপে থেকে দেখে আসছি। ইংল্যান্ড কিন্তু প্রায় স্ট্রাগলও করছিল, একটা গোল করে তারা সময় ক্ষেপণ করছিল এবং লাস্ট মোমেন্টে তারা গোলও খেলো আবার। এক্স্যাক্টলি। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এখানে আর্লি গোল যারা পাবে তাদের জন্য হয়তো ম্যাচটা জেতা সহজ হবে, কারণ এই ওয়ার্ল্ড কাপে আমরা একটা দেখতে পাচ্ছি যে গোল যারা করে তারা একটা ডিফেন্সিভ কৌশল অবলম্বন করে এবং আলটিমেটলি 90 মিনিট কোনোভাবে পার করে দিতে পারে কিনা, যেটা কিনা আগের বিগত দিনে ওয়ার্ল্ড কাপগুলিতে থাকতো না। সো এই ওয়ার্ল্ড কাপে আসলে ইউরোপিয়ান দলগুলি এগুলি বেশি করে, কারণ তারা ম্যাচ শেষে জিততে চায়। ফুটবল সৌন্দর্য হারাক সেটা সমস্যা না, বাট দিন শেষে তারা জিততে চায়, 1 গোলে হোক বা 2 গোলে হোক। সো তারা একটা গোল হয়তো দিতে পারলে, মানে লিগে থাকলে তখন তারা রক্ষণভাগটা ম্যাচটা আসলে এরকম হতে পারে। আবার ও যেটা বললো যে ম্যাচটাতে বেশি গোল হয়ে যেতে পারে, বাট এটা আবার ম্যাচটা এক্সট্রা টাইমও যেতে পারে। ম্যাচটা আজকে ইন্টারেস্টিং হবে, এটা আশা করি। আমরা একটা ব্রেক নিয়ে আবার আমি আপনার কাছে ফিরছি। বিজ্ঞাপনের যন্ত্রণা রয়েছে আমাদের সাথে, আমরা একটা কুইজ নিয়ে তারপর কুইজটা আবার দেখে আবার ব্রেকে যাচ্ছি। দর্শক, আমাদের নিয়মিত একটা কুইজ রয়েছে, কুইজটা আমি একটু আগে জানিয়ে দিই আপনাদেরকে। বিশ্বকাপে সবচেয়ে বেশি ধারাবাহিক জয়ের রেকর্ড রয়েছে কোন কোচের? এ কার্লোস আলবার্তো পেরেইরা, বি ভিত্তোরিও পোজো, সি মারিও জাগালো, ডি লুই ফিলিপে স্কলারি। সঠিক উত্তর পাঠাতে হবে 6969 এই নম্বরে। সর্বোচ্চ সংখ্যক উত্তর যিনি পাঠাবেন তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। উত্তর পাঠানোর নিয়ম WC কুইজ স্পেস ABCD পাঠাতে হবে 6969 নম্বরে। সর্বোচ্চ SMS দাতাকে আমরা আকর্ষণীয় 2টি পুরস্কার দেব। রয়েছে এই টি শার্টটি নিউজপেপারের পক্ষ থেকে, লোটোর পক্ষ থেকে রয়েছে এই আকর্ষণীয় স্পর্শ। আমরা একটা ছোট বিরতি নিচ্ছি, ওয়ার্ল্ড কাপ কিক অফে কোথাও যাবে না। দর্শক, আবারও স্বাগত বসুন্ধরা কিংস প্রেজেন্স ওয়ার্ল্ড কাপ কিক অফ পাওয়ার্ড বাই লোটো। আমাদের আজকের আলোচনা আমরা ফ্রান্স বেলজিয়াম ম্যাচটাকে রেখেছি এবং ইংল্যান্ড ক্রোয়েশিয়া ম্যাচ নিয়েও হালকা আলোচনা হয়েছে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, জাহিদ হাসান এমএলএ এবং রয়েছেন সৈয়দ আবিদ হোসেন সামি। এবং আপনাদের কাছে ফিরছি আমরা শেষ অংশে, আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। দুজন অতিথি রয়েছেন, আপনার কোনো কোশ্চেন রয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনি তো ব্রাজিলের সাপোর্টার, আপনারা তো হেরে গিয়েছেন আসলে বেলজিয়ামের সাথে। বেলজিয়ামের কিছু কিন্তু ওই দিন ম্যাচে কিন্তু কিছু ভুল দেখা গিয়েছে, এই ভুলগুলা তাদের আগের ম্যাচেও দেখা গিয়েছে। তো আজকে কি মনে হচ্ছে যে ফ্রান্সের সাথে আসলে সেই ভুলগুলা কি কতটা তারা শুধরিয়ে আসতে পারবে? আসলে সাপোর্ট কি করছেন ফ্রান্সকে কিনা? ও হ্যাঁ, সাপোর্ট করছেন কি ফ্রান্সকে কিনা? না, আমি এরপরে 4 টিমের মধ্যে ক্রোয়েশিয়া সাপোর্ট। ক্রোয়েশিয়া একদম অন্য সাইডে চলে গেছে। এই ম্যাচে কাকে এগিয়ে রাখবেন? এই ম্যাচে আসলে অবশ্যই ফ্রান্সকে এগিয়ে রাখবো, কারণ হচ্ছে আপনার ব্রাজিলের যেই ফাইনাল ফিনিশিংটা আছে, যে মিসগুলো করছে, আসলে হয়তো ফ্রান্স ওগুলো করবে না। কিন্তু ফ্রান্সের অ্যাটাকিং কি আপনি মনে করেন আপনাদের ব্রাজিলের মতো হবে কিনা? আমার মতে আপনার অ্যাটাক যদি ব্রাজিলের মতো হয় তাহলে অবশ্যই ফ্রান্স উইন হবে, কারণ হচ্ছে আপনার ব্রাজিলের নাম্বার 9 গ্যাব্রিয়েল হেসুস, ও কিন্তু অনেকগুলো মিস করছে, কিন্তু ওখানে কিন্তু আপনার যেমন গ্রিজম্যান আর এমবাপ্পেরা ওখানে অবশ্যই এগিয়ে থাকবে। আমার মনে হয় যদি ওরা ব্রাজিলের মতো চেপে ধরতে পারে অবশ্যই ফ্রান্স উইন হবে। আপনার কাছে যদি আসে, উনি তো ফ্রান্সকে আসলে সাপোর্ট করছে ব্রাজিলের জার্সি পরে, আপনি কি আর্জেন্টিনার জার্সি পরে বেলজিয়ামকে সাপোর্ট করছেন? হ্যাঁ, আমি আর্জেন্টিনার মানে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নেওয়ার পর আমি বেলজিয়ামকে সাপোর্ট করছি। আসলে এটা কারণ হলো যে বেলজিয়াম যে পরিমাণ এক্সপিরিয়েন্স এখন এবং আগের ওয়ার্ল্ড কাপগুলোতে, তাদের আসলে একটা ওয়ার্ল্ড কাপ পাওয়ার আগেই উচিত ছিল। যাই হোক, আর যেটা হয়েছে যে ফ্রান্সের আপনার কোচ অনেক এক্সপিরিয়েন্স, এটা আসলে বলার অপেক্ষা রাখে না, তার খেলোয়াড়ি জীবন এবং তার কোচের জীবন। বাট এক্সপিরিয়েন্সের দিক দিয়ে খেলোয়াড় যদি বলি, সেক্ষেত্রে বেলজিয়াম অনেক এগিয়ে আছে। আর বেলজিয়াম তুলনামূলকভাবে ফ্রান্সের চাইতে একটু ফাস্ট মনে হয়েছে। আর এই ওয়ার্ল্ড কাপটা আমার কাছে যেটা মনে হয়, যারা একটু ফাস্ট খেলতে পারছে তারাই আসলে ভালো খেলতে পারছে। ঠিক আছে, আমরা
শেষের দিকে প্রায় সামিকে দিয়ে আমি শুরু করি, আপনি যাইতেছেন মিলকে। আমি আপনার কাছে জানতে চাইবো এবারে খেলাটা অবশ্যই যারা স্কোরার তারা স্কোর করেছে, কিন্তু যে সবচেয়ে বেশি স্কোর করেছে তার হেডে গোল আছে, পেনাল্টিতে 3টা গোল আছে এরকম, বা লুকাকুর 4টা গোল আছে। এর বাইরে কি এবারে বিশ্বকাপটা গোলকিপারদের কিনা? গোলকিপাররা কিন্তু খুব ভাইটাল রোল প্লে করছে, আপনার কি মনে হয়? ডেফিনেটলি ইভেন আপনি এই ম্যাচেও দুজন ভালো গোলকিপার রয়েছেন যারা আজকে রাতে মুখোমুখি হবেন। কোর্তোয়া, সেটা তো গত ম্যাচে আপনি একটু আগে বলছিলেন, যদি কোর্তোয়া না থেকে অন্য কেউ থাকতো সেক্ষেত্রে হয়তো 6 থেকে 7টা গোল খেতে পারতো, কারণ লাস্টের দিকে ব্রাজিল চমৎকার বেশ কিছু অ্যাটাক করেছে। সুবাসিচ, তার কথা যেটা বলবো আলাদা করে, তিনি ক্রোয়েশিয়ার গোলরক্ষক, যদিও সে পরবর্তী ম্যাচ সুবাসিচ খেলবেন। সেক্ষেত্রে একটা বিষয় বলবো, 2টা ম্যাচ তিনি ব্যাক টু ব্যাক টাই ব্রেকার দলকে জিতিয়েছেন। পিকফোর্ড লাস্ট 2টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, ইংল্যান্ডের পিকফোর্ড লাস্ট 2টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ। সুতরাং এই জায়গা থেকে ডেফিনেটলি গোলকিপারদের স্কিল আর অনেক বেশি শানিত হয়েছে, পরিশীলিত হয়েছে, এবং সবথেকে বড় যে বিষয়টা, কনফিডেন্স লেভেলটা অনেক হাই। ইনফ্যাক্ট এখন যে 4টা দল রয়েছে, 4টা দলের 4জন গোলকিপারেরই কনফিডেন্স লেভেলটা অনেক হাই। একটা সময় যে ছিল গোলকিপিং হচ্ছে থ্যাঙ্কলেস জব, ফ্র্যাঙ্কলি স্পিকিং, গোলকিপিং থ্যাঙ্কলেস জব, যে আপনি যদি ভালো করতে পারেন কেউ আপনাকে নিয়ে আলোচনা করবে না, কিন্তু খারাপ করলে সব দোষ গোলকিপারের। বাট এই ট্রেডিশনটা সামহাউ জিয়ানলুইজি বুফন থেকে ইকার ক্যাসিয়াস, আস্তে 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 ম্যানুয়াল নয়ার, গত বিশ্বকাপে আমরা বেশ কিছু নতুন গোলকিপার দেখেছি, কার্ডিও ব্রাভোকে দেখেছি। সো এই বিশ্বকাপটা আলটিমেটলি যেটা দেখতে পাবো যে দেখবেন কয়েকজন গোলকিপার আছে হয়তো বা ইউরোপিয়ান খুব বড় ক্লাবে খেলে না, বাট আলটিমেটলি যেমন কোর্তো অলরেডি চলে যাচ্ছেন একটা বড় ক্লাবে, সেটা আমরা শুনতে পেয়েছি। হ্যাঁ, আলটিমেটলি লেভ ইয়াসিনের দেশে খেলা হচ্ছে কিনা, হচ্ছে দেখি কিনা এই গোলকিপারদের এত ইন্সপিরেশন। মেবি দেখুন এই ধরনের কিছু ফ্যাক্টর না, ধরেন অপ্রাকৃতিক কিছু ব্যাপার থাকে যেগুলো হয়তো আমরা কুসংস্কার বলে উড়িয়ে দিই, আবার চিন্তা করি যে বারপোস্টে বল লাগলো ব্রাজিলের প্রথমেই, তারা পরে ম্যাচটাই হারলো। অনেকে বলেছে যে এই ম্যাচ তারা হারবে, তখনই বলেছিল। ইনফ্যাক্ট এই জায়গায় ইংল্যান্ডকে নিয়ে একটা চমৎকার দেখছিলাম যে প্রেডিকশন সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছিল। 1966 সালে ইংল্যান্ড যখন জুলেরিমে ট্রফি জেতে, ওই বছর চেলসি ইংলিশ লিগে 5th, এই বছরও চেলসি ইংলিশ লিগে 5th, ওই বছর রিয়াল মাদ্রিদ ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন, এই বছর রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন। এরকম আরো কয়েকটা ফ্যাক্টর দেখলাম, সবকিছু মিলে তারা ইকুয়েশনটা দিচ্ছে যে এবার বিশ্বকাপটা হ্যারি কেনের হাতেই যাচ্ছে। ওকে, হ্যাঁ, একটা ইন্টারেস্টিং জিনিস খুব ছোট করে জানতে চাবো, কালকে রাতে আসলে আমাদের প্রোগ্রামে একটা ডিবেট হচ্ছিল যে ল্যাটিন আমেরিকার দলগুলো আস্তে আস্তে আসলে এতটা পিছিয়ে যাচ্ছে যে আগামী 30-40 বছরে হয়তো ইউরোপিয়ান ড্যাশিং ফুটবলের কাছে হয়তো ল্যাটিন ফুটবল দাঁড়াতে পারবে না। জাস্ট আপনার কাছে একটু জানতে চাবো যে কাতারই তো ল্যাটিনরা কাপ নিবে আবার, আর কালকে কিন্তু রাতের প্রোগ্রামে আরো পরিণত হবে। এক্স্যাক্টলি, কালকে রাতে আপনি প্রোগ্রামে মিস করেছেন কিনা আমি জানি না, কালকে এটা অনেক বড় একটা ডিবেট হয়ে গিয়েছে। সো আমি জাস্ট না, ল্যাটিনের সাথে এখন ইউরোপের ডিফারেন্স হলো এখানে যে ল্যাটিন এখনো সুন্দর ফুটবল খেলতে চায়, দিন শেষে তারা জিতুক বা হারুক সেটা ডাজেন্ট ম্যাটার। আর ইউরোপিয়ান হলে দিন শেষে জিততে চায়। আমার কাছে যেটা মনে হয়, খেলা সুন্দর হোক বা খেলাটা দেখতে ভালো না হোক, বোরিং হোক, ডাজেন্ট ম্যাটার, এক গোল দিয়ে ডিফেন্স করে 90 মিনিটস পার করে দেওয়া। বাট এট দ্য সেম টাইম ল্যাটিনদের ভিতরে এখন ওই প্রচলনটা রয়েছে, শৈল্পিক ফুটবল খেলবে, পাসিং ফুটবল খেলবে, কিছু ইন্ডিভিজুয়াল প্লেয়ার আছে তারা কিছু খেলা দেখাবে, যেটা দেখাতে গিয়ে এন্ড অফ দ্য ম্যাচটা হয়তো জিততে পারে না, কিন্তু ম্যাচটা অনেক সুন্দর। হ্যাঁ, ম্যাচটা সুন্দর, বাট আপনি তো দিন শেষে আপনাকে জিততে হবে, যেটা ইউরোপিয়ানরা চায়। বেলজিয়াম ব্রাজিলের ম্যাচটা বারবার টানতে হয়। আফ্রিকান দেশগুলো কিন্তু ভাই সুন্দর ফুটবল খেলে থাকে আমার মনে হয়, খেলে থাকে, বাট আফ্রিকানদের সমস্যা হলো আফ্রিকানদের আপনি একটা পার্টিকুলার ডিউটি দিলে সেটা তারা পালন করতে পারবে না, বিকজ তারা ভুলে যায়। যেটা আর্জেন্টিনা নাইজেরিয়া ম্যাচে দেখেন, নাইজেরিয়া তার চ্যানেলগুলি কিন্তু মেসির বন্ধ করতে পারেনি, মেসি কিন্তু ম্যাচে ক্লিক করে বের করে নিয়ে আসছে, যেটা ক্রোয়েশিয়া আইসল্যান্ড পেরেছে। সো আমি বলবো যে দিন শেষে আসলে এত ম্যাচ জিততে চায় সবাই। সো ইউরোপ, আমরা একবারই শেষের দিকে একটু ছোট করে জানতে চাইবো দুজনের কাছ থেকে 15 সেকেন্ড করে, যে গ্রুপ থেকে 2টা দল ইংল্যান্ড বেলজিয়াম সেমিফাইনালে খেলছে, 2টা দলেরই ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে, মানে এবার কি এই বিশ্বকাপে এটা দেখা যাবে কিনা যে ইংল্যান্ড বেলজিয়াম ফাইনাল খেলছে? একজন করে। বেলজিয়াম খেলবে, বাট ইংল্যান্ড ক্রোয়েশিয়া ম্যাচে 50-50 ম্যাচ যে কেউ আসতে পারে। ওকে, আমারও সেম প্রেডিকশন, ক্রোয়েশিয়ার ক্ষেত্রে আমি একটু এগিয়ে রাখবো, কারণ জানি না এই বিশ্বকাপে আমি তাদের প্রেমে পড়ে গেছি। ওকে, আমারও মনে হচ্ছে ক্রোয়েশিয়া একটু এগিয়ে থাকবে। তাহলে আমরা মনে হচ্ছে বেলজিয়াম ক্রোয়েশিয়া একটা ফাইনাল হয়েও যেতে পারে। ওকে, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, এবং অডিয়েন্স আপনাদের 5জনকে অনেক ধন্যবাদ, আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন এবং আপনাদের মতামত আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আপনি ক্লোজিংটা নেন। দর্শক, আজকের আয়োজন কিন্তু এই পর্যন্ত, কিন্তু রাত 11:10 কিন্তু আবার ফিরে আসছে ওয়ার্ল্ড কাপ এক্সপ্রেস নিয়ে। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়।